গাইডেন্স গুরু ইউটিউব চ্যানেল। আমি পার্থপ্রতিম পাহাড়ি। আজ আমরা এনটিপিসি এবং গ্রুপ ডি জিকে মক টেস্ট সিরিজের যে সিরিজটা শুরু করেছিলাম তার 21 নম্বর প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করব। তোমরা যদি আমাদের আগের ক্লাসগুলো না দেখে থাকো তাহলে অবশ্যই তোমরা প্লেলিস্ট থেকে আগের ক্লাসগুলো দেখে নিও। আমাদের এই ক্লাসটি প্রত্যেক সোমবার থেকে শুক্রবার ঠিক সন্ধ্যে 7টার থেকে হচ্ছে, তাহলে তোমরা কিন্তু প্রত্যেক দিন ঠিক সন্ধ্যে 7টাতে আমাদের ক্লাসগুলি অ্যাটেন্ড করতে থাকো। তোমাদের কাছে যদি নোটিফিকেশান যায় তো খুব ভালো কথা, কিন্তু যদি নাও গিয়ে থাকে তাহলে কিন্তু তোমরা অবশ্যই সন্ধ্যে ঠিক 7টার সময় আমাদের ক্লাসগুলো অ্যাটেন্ড করতে থাকো। তো শুরু করা যাক আজকের ক্লাস। আজকের যে আমাদের প্রথম কোশ্চেন সেটি হলো, গুপ্ত রাজবংশের রাষ্ট্রীয় প্রতীক কী ছিল? গুপ্ত রাজবংশের যে রাষ্ট্রীয় প্রতীক অর্থাৎ যে তাদের যে ন্যাশনাল অ্যামব্লেম অর্থাৎ যে তাদের যে স্টেট অ্যামব্লেম সেটা কী ছিল? স্বস্তিক, গরুড়, পদ্ম নাকি বীণা? তাহলে এক্ষেত্রে যেটা আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, গুপ্ত রাজবংশের রাষ্ট্রীয় প্রতীক ছিল গরুড়। ঠিক আছে, গরুড় বা গরুড়া ছিল গুপ্ত রাজবংশের রাষ্ট্রীয় প্রতীক, সেটা স্বস্তিক নয় বা পদ্ম নয় বা বীণাও ছিল না। তাহলে এখন গুপ্ত রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? গুপ্ত রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন শ্রীগুপ্ত। এবং এই শ্রীগুপ্ত গুপ্ত রাজবংশের প্রতিষ্ঠা করলেও গুপ্ত রাজবংশের যে সব থেকে উল্লেখযোগ্য রাজা ছিলেন তিনি কে ছিলেন? তিনি ছিলেন সমুদ্রগুপ্ত। তো আমাদের পরবর্তী কোশ্চেন, সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ন আখ্যা কে দিয়েছিলেন? রমিলা থাপার, আর এস শর্মা, ভি এস স্মিথ এবং এম হুইলার। অর্থাৎ সমুদ্রগুপ্তকে যে নেপোলিয়ন আখ্যা দিয়েছিলেন সেটাকে কে দিয়েছিলেন? তোমরা প্রত্যেকেই কিন্তু অ্যান্সার করার জন্য 10 সেকেন্ড সময় পাবে। সেই সেকেন্ডের মধ্যে তোমরা কারেক্ট অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করো যদি তোমাদের পক্ষে সম্ভব হয়। তাহলে এক্ষেত্রে আমাদের যেটা কারেক্ট অ্যান্সার সেটা হয়ে যাবে ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ কিন্তু সমুদ্রগুপ্তকে নেপোলিয়ন আখ্যা দিয়েছিলেন। আমরা ইতিমধ্যেই জানলাম যে গুপ্ত বংশের শ্রেষ্ঠ সম্রাট ছিলেন সমুদ্রগুপ্ত, এবং সমুদ্রগুপ্তের সভাকবি কে ছিলেন? সমুদ্রগুপ্তের সভাকবি ছিলেন হরিসেন, এবং হরিসেনের একটা এলাহাবাদ প্রশস্তি বা যেটা প্রয়াগ প্রশস্তি নামেও পরিচিত, সেটার থেকে কিন্তু আমরা সমুদ্রগুপ্তের কীর্তির কথা জানতে পারি। তাহলে এক্ষেত্রে সমুদ্রগুপ্তকে নেপোলিয়ন আখ্যা দিয়েছিলেন ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ। পরবর্তী কোশ্চেন, চিতোরের কীর্তিস্তম্ভ কে তৈরি করেছিলেন? চিতোরের যে কীর্তিস্তম্ভ সেটা কে তৈরি করেছিলেন? রানা প্রতাপ, রানা কুম্ভ, পৃথ্বীরাজ চৌহান নাকি কেউই নন? তাহলে এক্ষেত্রে যেটা আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, চিতোরের কীর্তিস্তম্ভ কিন্তু নির্মাণ করেছিলেন রানা কুম্ভ। রানা কুম্ভ, অপশন 2 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। রানা কুম্ভই কিন্তু চিতোরের যে কীর্তিস্তম্ভ সেটি নির্মাণ করেছিলেন। পৃথ্বীরাজ চৌহান কেন বিখ্যাত ছিলেন? কারণ তিনি প্রথম ও দ্বিতীয় তরাইনি যুদ্ধের জন্য বিখ্যাত ছিলেন। এবং রানা প্রতাপ সিংহ কেন বিখ্যাত ছিলেন? তিনি ছিলেন হলদিঘাটের যুদ্ধ, যেটা আকবরের সঙ্গে রানা প্রতাপের হয়েছিল, সেই জন্য তিনি বিখ্যাত ছিলেন। পরবর্তী কোশ্চেন, কার সভাপতিত্বে লন্ডনে প্রথম গোলটেবিল বৈঠক শুরু হয়েছিল? কোন ব্যক্তির সভাপতিত্বে লন্ডনে প্রথম গোলটেবিল বৈঠকটা শুরু হয়েছিল? তাহলে এক্ষেত্রে যেটা আমাদের কারেক্ট অ্যান্সার হবে, প্রথম গোলটেবিল বৈঠকটা রামসে ম্যাকডোনাল্ডের সভাপতিত্বে শুরু হয়েছিল। রামসে ম্যাকডোনাল্ড, অপশন 2 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তোমরা এক্ষেত্রে সবসময় মনে রাখবে যে আমাদের ইতিহাসে 3টে গোলটেবিল বৈঠক হয়েছিল। যেটা প্রথম গোলটেবিল বৈঠক শুরু হয়েছিল সেটা 12ই নভেম্বর 1930 সালে হয়েছিল, এবং যেটা সেকেন্ড গোলটেবিল বৈঠক হয়েছিল সেটা হচ্ছে 1931-এ, এবং যেটা থার্ড হয়েছিল সেটা হয়েছিল 1932-এ। এবং এই 3টে গোলটেবিল বৈঠকে লন্ডনে হয়েছিল, এবং এই 3টে গোলটেবিল বৈঠকের সভাপতিত্বই করেছিলেন কিন্তু রামসে ম্যাকডোনাল্ড। রামসে ম্যাকডোনাল্ড ছিলেন 3টে গোলটেবিল বৈঠকেরই সভাপতি। আমাদের পরবর্তী কোশ্চেন, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ভেজিটেবল রিসার্চ কোথায় অবস্থিত? ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ভেজিটেবল রিসার্চ এর হেডকোয়ার্টার্স কোথায় অবস্থিত? ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ভেজিটেবল রিসার্চ। তাহলে এক্ষেত্রে এটা আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ভেজিটেবল রিসার্চ অবস্থিত আমাদের বারাণসীতে। বারাণসী ইজ দ্য কারেক্ট আনসার। উত্তরপ্রদেশের যে বারাণসী সেখানেই কিন্তু আমাদের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ভেজিটেবল রিসার্চ অবস্থিত, এবং এটা এস্টাবলিশড হয়েছিল 1999 খ্রিস্টাব্দে এর প্রতিষ্ঠিত হয়েছিল এটি। নেক্সট কোশ্চেন, স্ট্যানলি জলপ্রপাত বা স্ট্যানলি ওয়াটারফলস কোন নদীর তীরে অবস্থিত? আমাজন, কঙ্গো, নীল নাকি করণী? স্ট্যানলি জলপ্রপাত। তোমরা যারা কোশ্চেনগুলোর অ্যান্সার দিতে পারবে অবশ্যই অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করো, এবং তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, কারণ মোস্ট ইম্পর্ট্যান্ট এমসিকিউগুলো যেগুলো আমাদের আপকামিং এক্সামে আসতে পারে সেগুলোই কিন্তু আমরা এখানে তুলে ধরার চেষ্টা করেছি। তাহলে যেটা স্ট্যানলি জলপ্রপাত সেটা কিন্তু অবস্থিত কঙ্গো নদীর তীরে। কঙ্গো নদীর তীরে অবস্থিত স্ট্যানলি জলপ্রপাত। তাহলে এক্ষেত্রে আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন 2 কঙ্গো। নেক্সট কোশ্চেন, সেভরয় পাহাড় কোথায় অবস্থিত? সেভরয় হিলস কোথায় অবস্থিত? অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, কেরল নাকি তামিলনাড়ু?
তাহলে এক্ষেত্রে যেটা আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, সেভরয় পাহাড় অবস্থিত আমাদের তামিলনাড়ুতে। অপশন 4 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সেভরয় হিলস তামিলনাড়ুতে অবস্থিত। এছাড়া সেভরয় হিলসটা মেনলি আমাদের কোথায় অবস্থিত? পশ্চিম ঘাটে নয়, এটা পূর্ব ঘাটে অবস্থিত, এবং পূর্ব ঘাটে অবস্থিত হওয়ার জন্য এটা কিন্তু মেনলি তামিলনাড়ুর মধ্যে পড়ে যাচ্ছে। এছাড়াও তামিলনাড়ুতে সেভরয় ছাড়াও জাবাদি হিলস আছে, নান্নামালাই আছে, এছাড়াও বিভিন্ন ধরনের হিলস আছে যেগুলো অপেক্ষাকৃত উচ্চতা কম, কিন্তু তামিলনাড়ুতে বেশি পরিমাণে পাওয়া যায়। কি কেরালাতে কিন্তু পাওয়া যায় না। কেরালাতে যে মাউন্টেনটা অবস্থিত, যে পাহাড়টা অবস্থিত, সেটা হচ্ছে আনাইমুদি পাহাড়। ঠিক আছে, এবং আনাইমুদি পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ যেটা আনাইমালাই, সেটাই হচ্ছে আনাইমালাই পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ যেটা আনাইমুদি, সেটাই হচ্ছে কিন্তু দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ। তোমরা এটা মনে রাখবে। পরবর্তী কোশ্চেন, নিচের কোনটি ভারতের প্রাচীনতম পর্বতমালা? হিমালয়, আরাবল্লী, বিন্ধ্য নাকি সাতপুরা? তাহলে এক্ষেত্রে ভারতের যে প্রাচীনতম পর্বতমালা সেটি কি? তোমরা হয়তো অনেকেই অ্যান্সার জানো। তাহলে এক্ষেত্রে এটার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, ভারতের প্রাচীনতম পর্বতমালা হচ্ছে আরাবল্লী পর্বতমালা। অপশান 2 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আরাবল্লী পর্বতমালা হচ্ছে ভারতের প্রাচীনতম পর্বতমালা। পরবর্তী কোশ্চেন, এবং এখান থেকে তোমরা যদি হাইয়েস্ট পিকগুলো জানতে চাও, তাহলে হিমালয়ের হাইয়েস্ট পিক হচ্ছে মাউন্ট এভারেস্ট, আরাবল্লীর সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে গুরু শিখর, বিন্ধ্য পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কি? এটা তোমরা প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এবং সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ, এটাও কিন্তু তোমরা প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। নেক্সট কোশ্চেন, তার আগে আমরা এটা একটু দেখে নিই যে আরাবল্লী পর্বতটা সেটা কিন্তু প্রিকেম্বিয়ান যুগে তৈরি হয়েছিল। এরাটা ছিল প্রিকেম্বিয়ান, যেটা মোটামুটি 600 থেকে 570 মিলিয়ন ইয়ার্স এগো, এবং এর হাইয়েস্ট পিক গুরু শিখর। নেক্সট কোশ্চেন, কমলাকান্ত কার ছদ্মনাম? রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তাহলে এক্ষেত্রে যেটা কমলাকান্ত কার ছদ্মনাম, এই নিম্নলিখিত 4 জন ব্যক্তির মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর হবে না, কাজী নজরুল ইসলামও হবে না, বা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ও হবে না। তাহলে কমলাকান্ত হলো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম। বঙ্কিমচন্দ্র ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন 3 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, লেভ কোন দেশের মুদ্রা? ভিয়েতনাম, বুলগারিয়া, রাশিয়া নাকি জাপান? লেভ কোন দেশের মুদ্রা? তোমরা প্রত্যেকেই কিন্তু কমেন্ট করে অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করো, এবং তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করো। তাহলে এক্ষেত্রে লেভ যে দেশের মুদ্রা সেটি হচ্ছে বুলগারিয়া। বুলগারিয়ার মুদ্রার নাম হচ্ছে লেভ। লেভ ইজ দ্য কারেন্সি অফ বুলগারিয়া। অপশন 2 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সেক্ষেত্রে আমরা ভিয়েতনাম, রাশিয়া এবং জাপানের কারেন্সিগুলো একটু দেখে নেব। এখন ভিয়েতনামের কারেন্সিকে বলা হচ্ছে ডং নামে পরিচিত, DONG। রাশিয়ার কারেন্সিকে বলা হচ্ছে রুবেল, এবং জাপানের কারেন্সিকে বলা হচ্ছে ইয়েন। এগুলো তোমরা অবশ্যই মনে রাখবে, এবং এই পিডিএফগুলো তোমরা যদি পেতে যাও, তাহলে তোমরা অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করো। তোমরা লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্স থেকে পেয়ে যাবে। নেক্সট কোশ্চেন, ইলেকট্রোভোল্টেজ বন্ড বা আয়নিক বন্ড সেটা গঠিত হয় কিভাবে? ইলেকট্রন ভাগের মাধ্যমে, ইলেকট্রন দানের মাধ্যমে, ইলেকট্রন স্থানান্তরের মাধ্যমে, নাকি নিম্নলিখিত কোনোটিই নয়? তাহলে এক্ষেত্রে যেটা আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, ইলেকট্রোভোল্টেজ বন্ড বা আয়নিক বন্ড যেটা গঠিত হয় সেটা কিন্তু ইলেকট্রন স্থানান্তরের মাধ্যমে কিন্তু হয়। অর্থাৎ ইলেকট্রন শেয়ারের ইলেকট্রন স্থানান্তর, অর্থাৎ শেয়ার কিন্তু নয়, ইলেকট্রনটা এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হয়ে আমাদের আয়নিক বন্ড তৈরি করে। আর সমযোজী বন্ধন কাকে বলা হচ্ছে? যেটাকে বলা হচ্ছে কোভ্যালেন্ট বন্ড। সেটাকে কিন্তু সেটা এক ধরনের কেমিক্যাল বন্ড, যেটা হচ্ছে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে হয়। অর্থাৎ এক ইলেকট্রন পরস্পরের মধ্যে ভাগাভাগি করে বা শেয়ারিংয়ের মাধ্যমে সেই বন্ডটা তৈরি হয়, সেটাকে আমরা বলছি সমযোজী বন্ধন। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন, সালফার ডাইঅক্সাইডে সালফারের যোজ্যতা কত? 1, 2, 3 নাকি 4? তাহলে এক্ষেত্রে যেটা আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, সালফার ডাইঅক্সাইডের সংকেত হচ্ছে আমাদের SO2। এখন আমরা যোজ্যতা কিভাবে নির্ণয় করব? যোজ্যতা নির্ণয় করব, এর উপর যে রেজাল্টেন্ট ফোর্স সেটা কিন্তু 0 হতে হবে। অর্থাৎ রেজাল্টেন্ট যে এর পাওয়ার সেটাকে আমাদের 0 করতে হবে। তাহলে এখন অক্সিজেনের যোজ্যতা হচ্ছে -2। ঠিক আছে, এখন -2, অক্সিজেন কটা আছে? 2টো আছে, তাহলে -2 × 2 হয়ে যাবে, অর্থাৎ -4। তাহলে অক্সিজেন এখানে হচ্ছে -4, আমাদের 0 করতে হবে ওভারঅল চার্জটা। তাহলে এক্ষেত্রে সালফারের যদি আমরা +4 করি, তাহলেই কিন্তু রেজাল্টেন্ট ফোর্সটা আমাদের 0 হয়ে যাবে, কেটে 0 হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে আমাদের সালফারের যোজ্যতা হয়ে যাবে 4। ঠিক আছে, অপশন 4 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, নিচের কোনটিতে সর্বাধিক পরিমাণে ভিটামিন এ থাকে? আমলা, আলু, ডাল নাকি গাজর? তোমরা সবসময় মনে রাখবে যে ভিটামিন এ যেটা আমরা সর্বাধিক পরিমাণে পাই, সেটা কিন্তু আমরা ভিটামিন এটা পাই আমরা গাজর থেকে। অপশন 4 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। গাজরের মধ্যেই কিন্তু সর্বাধিক পরিমাণ ভিটামিন এ থাকে। অপশন 4 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ভিটামিন B1 এর রাসায়নিক নাম কি? রেটিনল, রাইবোফ্লোভিন, থিয়ামিন নাকি অ্যাসকর্বিক অ্যাসিড? তাহলে এক্ষেত্রে যেটা আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, ভিটামিন B1 এর রাসায়নিক নাম বা কেমিক্যাল নেম হচ্ছে থিয়ামিন। থিয়ামিন ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ভিটামিন B1 এর রাসায়নিক নাম থিয়ামিন। ভিটামিন B2 এর রাসায়নিক নাম হচ্ছে রাইবোফ্লোভিন।
ভিটামিন B3 এর নাম হচ্ছে নিয়াসিন, ভিটামিন B5 এর নাম হচ্ছে প্যান্টোথেনিক অ্যাসিড এবং ভিটামিন B12 এর নাম হচ্ছে সায়ানোকোবালামিন এবং ভিটামিন A এর রাসায়নিক নাম হচ্ছে রেটিনল, ভিটামিন C এর রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড, ভিটামিন D এর হচ্ছে ক্যালসিফেরল, ভিটামিন E এর হচ্ছে টোকোফেরল এবং ভিটামিন K এর হচ্ছে ফাইলোকুইনন। তোমরা এই সমস্ত ভিটামিনগুলোর অবশ্যই রাসায়নিক নামগুলো কিন্তু মনে রাখবে। নেক্সট কোশ্চেন, আয়োডিন পরীক্ষা শনাক্ত করতে নিচের কোনটি ব্যবহৃত হয়? কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিন নাকি কোলেস্টেরল? তাহলে এখানে আয়োডিন পরীক্ষার মাধ্যমে আমরা যে পদার্থটার এক্সিস্টেন্স পাই বা যেটিকে শনাক্ত করতে ব্যবহার করা হয় সেটি কিন্তু অবশ্যই হয়ে যাবে আমাদের কার্বোহাইড্রেট। অপশান 1 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কার্বোহাইড্রেট কিন্তু আয়োডিন পরীক্ষার মাধ্যমে শনাক্ত করা যায় এবং আমরা যে প্রোটিন শনাক্ত করি সেটা কী পরীক্ষার মাধ্যমে? প্রোটিনটা কিন্তু বুরেট টেস্টের মাধ্যমে কিন্তু আমরা শনাক্ত করি, বুরেট টেস্ট। পরবর্তী কোশ্চেন, যখন তাপমাত্রা স্থির থাকে তখন শব্দের বেগ ও গ্যাসের চাপের মধ্যে কি সম্পর্ক? তোমরা সবসময় কিন্তু এটা মনে রাখবে, যখন তাপমাত্রা আমাদের কনস্ট্যান্ট অর্থাৎ তাপমাত্রা যখন আমাদের স্থির থাকছে কিন্তু তখন শব্দের বেগ এবং গ্যাসের চাপের মধ্যে কিন্তু কোনো সম্পর্ক নেই, এরা কিন্তু একে অপরের উপর নির্ভরশীল নয়। ঠিক আছে, অর্থাৎ স্থির তাপমাত্রায় শব্দের যে বেগ এবং গ্যাসের যে চাপ সেটা কিন্তু একে অপরের উপর নির্ভরশীল নয়। তোমরা এটা ক্লিয়ারলি বুঝতে পারছো যে শব্দের বেগের সাথে গ্যাসের চাপের কিন্তু কোনো সম্পর্ক থাকতে পারে না যখন তাপমাত্রাটা স্থির থাকে। তাহলে অপশন 3 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, কোন রাজ্য সরকার ডিজিটাল সেবা সেতু প্রোগ্রাম লঞ্চ করলো? তাহলে কোন রাজ্য সরকার সম্প্রতি ডিজিটাল সেবা সেতু প্রোগ্রাম লঞ্চ করলো? এক্ষেত্রে যেটা আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, সম্প্রতি কিন্তু গুজরাট রাজ্য সরকার, অপশন 2, গুজরাট রাজ্য সরকার ডিজিটাল সেবা সেতু প্রোগ্রাম লঞ্চ করলো। অপশন 2 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এখন গুজরাটের ক্যাপিটাল কি? গুজরাটের ক্যাপিটাল হচ্ছে গান্ধীনগর। গুজরাটের প্রেজেন্ট গভর্নর হলেন আচার্য দেবব্রত এবং গুজরাটের প্রেজেন্ট চিফ মিনিস্টার হলেন বিজয় রূপানী। পরবর্তী কোশ্চেন, ভারতের প্রথম 100% সৌর বিদ্যুৎ চালিত বিমানবন্দর কোনটি? অর্থাৎ প্রথম যে এয়ারপোর্ট যেটা 100% ফুলি সোলার পাওয়ার্ড, তাহলে এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে আমাদের যে পদুচেরি এয়ারপোর্ট বা পন্ডিচেরি যেটা এয়ারপোর্ট সেটা কিন্তু ভারতের প্রথম 100% সৌর বিদ্যুৎ চালিত বিমানবন্দর। অপশন 3 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এক্ষেত্রে তোমরা এই যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এদের লোকেশনগুলো তোমরা একটু জেনে নেবে। ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট অবস্থিত দিল্লিতে, কেম্পেগৌড়ার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট অবস্থিত কর্ণাটকে এবং রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট অবস্থিত হায়দ্রাবাদে। নেক্সট কোশ্চেন, এসবিআই এর চেয়ারম্যান পদে সম্প্রতি কে নিযুক্ত হলেন? এক্ষেত্রে যেটা আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, এসবিআই এর সম্প্রতি চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন দীনেশ কুমার খাড়া। অপশন 1 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দীনেশ কুমার খাড়া সম্প্রতি এসবিআই চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন। তিনি কাকে পরিবর্তিত করলেন? তিনি এসবিআই যে প্রাক্তন চেয়ারম্যান রজনীশ কুমারের পরিবর্তে কিন্তু নতুন চেয়ারম্যান হলেন দীনেশ কুমার খাড়া। অপশন 1 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এখন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যে এস্টাবলিশমেন্ট ইয়ার সেটা হয়েছিল 1 জুলাই 1955, 1955 সালের 1 জুলাই কিন্তু এসবিআইটার এস্টাবলিশড হয়েছিল এবং এর হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাই অবস্থিত। এসবিআই এর আগেকার নাম ছিল ইম্পিরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, আইবিআই, ইম্পিরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। নেক্সট কোশ্চেন, নৌগড় রেলওয়ে স্টেশনের পরিবর্তিত নাম কি? নৌগড় রেলওয়ে স্টেশনের যে নাম পরিবর্তন করা হয়েছে সম্প্রতি তার নতুন নাম কি? তাহলে এক্ষেত্রে এটা আমাদের কারেক্ট অ্যান্সার হবে, নৌগড় রেলওয়ে স্টেশনের নাম পরিবর্তন করে রাখা হয়েছে সিদ্ধার্থনগর রেলওয়ে স্টেশন। সিদ্ধার্থনগর রেলওয়ে স্টেশন এটা অবস্থিত কোথায়? এটা অবস্থিত যেটা হচ্ছে নৌগড় রেলওয়ে স্টেশন, এটা কিন্তু যে আমাদের যে গৌতম বুদ্ধ ধর্মের প্রচারক গৌতম বুদ্ধের যে জন্মস্থান লুম্বিনী তার কাছেই অবস্থিত নৌগড় রেলওয়ে স্টেশন এবং যেটা সিদ্ধার্থনগর ডিস্ট্রিক্টে অবস্থিত এবং সেই অনুযায়ী কিন্তু এই রেলওয়ে স্টেশনটার নাম পরিবর্তন করে সিদ্ধার্থনগর রাখা হয়েছে। পদার্থবিদ্যায় 2020 সালে কাদের নোবেল পুরস্কার দেওয়া হবে? অর্থাৎ ফিজিক্সের যে নোবেল প্রাইজ 2020 সেটা কারা কারা পাবেন? তাহলে এক্ষেত্রে আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে রজার পেনরোজ, রেনহার্ড গ্যাজেল এবং অ্যান্ড্রে গেজ। এরা তিনজনেই কিন্তু 2020 সালের পদার্থবিদ্যায় নোবেল প্রাইজ পাবেন। ঠিক আছে, এখন রোনাল্ড পেনরোজ কোথার থেকে বিলং করেন? তিনি একজন তিনি হি ইজ এ ম্যাথামেটিশিয়ান এবং রেনহার্ড গ্যাজেল হচ্ছেন একজন জার্মান অ্যাস্ট্রোফিজিসিস্ট এবং অ্যান্ড্রে গেজ হচ্ছেন একজন আমেরিকান অ্যাস্ট্রোনমার। এরা তিনজনেই কিন্তু 2020-তে ফিজিক্সের নোবেল প্রাইজ পাবেন। নেক্সট কোশ্চেন, বৈদ্যুতিক চার্জ সঞ্চয় করতে ব্যবহৃত ডিভাইসটি কী নামে পরিচিত? ইন্ডাক্টর, ক্যাপাসিটর, ট্রান্সফরমারটাকে নাকি ট্রানজিস্টর? তাহলে এক্ষেত্রে তোমরা সবসময় মনে রাখবে যেটা বৈদ্যুতিক চার্জ সঞ্চয় করতে যে ডিভাইসটা আমরা ব্যবহার করি সেটা কিন্তু ক্যাপাসিটর নামে পরিচিত। অপশন 2 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সেটা ক্যাপাসিটর নামে পরিচিত, সেটা ইন্ডাক্টর, ট্রান্সফরমার বা ট্রানজিস্টর বলা হয় না। অপশন 2 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ব্যাংক
এর সদর দপ্তর কোথায় অবস্থিত? অর্থাৎ এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ব্যাংকের হেডকোয়ার্টার্স কোথায় অবস্থিত? তোমরা প্রত্যেকেই যারা যারা উত্তর পারবে কমেন্ট বক্সে লেখার চেষ্টা করো এবং তোমরা ভিডিওটা প্রথম থেকে অবশ্যই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো। তো এক্ষেত্রে যেটা আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ব্যাংকের হেডকোয়ার্টার অবস্থিত বেইজিংয়ে। বেইজিং কোথায় অবস্থিত? চায়না। চায়নার বেইজিংয়ে কিন্তু এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ব্যাংকের হেডকোয়ার্টার অবস্থিত। এছাড়াও বেইজিংয়ে আরেকটা হেডকোয়ার্টার অবস্থিত, সেটা হচ্ছে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন, এসিওর হেডকোয়ার্টার্সও কিন্তু বেইজিংয়ে অবস্থিত। এবং চায়নার যে সাংহাই, সেখানে তাহলে কিসের হেডকোয়ার্টার অবস্থিত? চায়নার সাংহাইয়ে অবস্থিত আমাদের ন্যাশনাল ডেভেলপমেন্ট ব্যাংক, যেটা এনডিবি, ন্যাশনাল ডেভেলপমেন্ট ব্যাংকের হেডকোয়ার্টার্স অবস্থিত চায়নার সাংহাইয়ে। নেক্সট কোশ্চেন, কৃষিকাজ অর্থনীতির কোন সেক্টরের আয়তায় পড়ে? অর্থাৎ এগ্রিকালচারটা, সেটা আমাদের যে ইকোনমিক্সের কোন সেক্টরের মধ্যে পড়ে সেটা তোমাদের কিন্তু এখান থেকে বলতে হবে। তাহলে এক্ষেত্রে যেটা আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে কৃষিকাজ বা এগ্রিকালচার, যেটা আমাদের এগ্রিকালচারের কিন্তু প্রাইমারি সেক্টরের মধ্যে পড়ে। ঠিক আছে, প্রাইমারি সেক্টর কৃষিকাজটা বা এগ্রিকালচারাল যে সমস্ত অ্যাক্টিভিটিগুলো, যেমন এগ্রিকালচারাল, ফিশিং, অ্যানিম্যাল হাজবেন্ডারি, এই সমস্ত জিনিসগুলো আমাদের প্রাইমারি সেক্টরের মধ্যে পড়ছে। এবং সেকেন্ডারি সেক্টরের মধ্যে কি আসছে? সেকেন্ডারি সেক্টরের মধ্যে বেসিক্যালি আসছে আমাদের যেটা হচ্ছে ইন্ডাস্ট্রি এবং ইনফ্রাস্ট্রাকচারাল যে সমস্ত প্রজেক্টগুলো, ইন্ডাস্ট্রি এবং তাদের ম্যানুফ্যাকচারিংগুলো, সেগুলো সেকেন্ডারি সেক্টরের মধ্যে পড়ছে। এবং টার্সিয়ারি সেক্টরের মধ্যে কিন্তু আমরা মেনলি সেটাকে সার্ভিস সেক্টর বলা হয়, সেটা বিভিন্ন ধরনের যে ফাইনাল প্রোডাক্ট সার্ভিসের উপর ডিপেন্ড করছে। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি ফিক্সড ক্যাপিটাল নয়? যন্ত্রপাতি, মেশিন, অর্থ নাকি বিল্ডিং? এখন নিম্নলিখিত যে 4টি অপশান দেওয়া আছে তাদের মধ্যে যে ফিক্সড ক্যাপিটাল, সেটা কিন্তু মেশিন বা যন্ত্রপাতি ইনস্ট্রুমেন্ট, সেটা ফিক্সড ক্যাপিটাল। মেশিন, সেটা ফিক্সড ক্যাপিটাল। বিল্ডিংটাও একটা ফিক্সড ক্যাপিটাল, কিন্তু অর্থ যেটা মানি, সেটা কিন্তু ফিক্সড ক্যাপিটাল নয়। তাহলে ফিক্সড ক্যাপিটাল নয় হচ্ছে আমাদের অর্থ। অপশন 3 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, গ্রোথ উইথ সোশ্যাল জাস্টিস অ্যান্ড ইকুইটি, এটা কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল উদ্দেশ্য ছিল? অর্থাৎ যে প্ল্যান প্রায়োরিটির দিক থেকে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় এই থিমটা আমাদের নেওয়া হয়েছিল? গ্রোথ উইথ সোশ্যাল জাস্টিস অ্যান্ড ইকুইটি। তাহলে এক্ষেত্রে এটা আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে গ্রোথ উইথ সোশ্যাল জাস্টিস অ্যান্ড ইকুইটি। আমাদের কিন্তু নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনার কিন্তু মূল উদ্দেশ্য ছিল গ্রোথ উইথ সোশ্যাল জাস্টিস অ্যান্ড ইকুইটি। এখন চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল উদ্দেশ্য তাহলে কী ছিল? গ্রোথ উইথ স্ট্যাবিলিটি। গ্রোথ উইথ স্ট্যাবিলিটি ছিল চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল উদ্দেশ্য। এবং সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল উদ্দেশ্য ছিল ফুড ওয়ার্ক অ্যান্ড প্রোডাক্টিভিটি। ফুড ওয়ার্ক অ্যান্ড প্রোডাক্টিভিটি। এবং দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় মেনলি যেটা হচ্ছে র্যাপিড এবং হেভি ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের উপর জোর দেওয়া হয়েছিল। নেক্সট কোশ্চেন, ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন? নরেন্দ্র সিং, সুকুমার সেন, টি.এন. শেষন নাকি টি. স্বামীনাথ? তাহলে এক্ষেত্রে এটা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার বা চিফ ইলেকশন কমিশনার ছিলেন সুকুমার সেন। অপশন 2 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সুকুমার সেনই ছিলেন ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার। নেক্সট কোশ্চেন, ভারতীয় সংবিধানের কত নম্বর তফসিলে ভারতের ভাষার সাথে সম্পর্কযুক্ত? 7th, 8th, 9th নাকি 10th? অর্থাৎ কত নম্বর শিডিউলটা আমাদের ভাষার সাথে সম্পর্কযুক্ত? তাহলে এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে শিডিউল 8, যেটা 8 নম্বর তফসিল বা 8 নম্বর শিডিউলটা ভারতের যে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ তার সাথে সম্পর্কযুক্ত। 7 নম্বর শিডিউলে কী বলা হয়েছে? 7 নম্বর শিডিউলে বলা হয়েছে ডিস্ট্রিবিউশন অফ রেভিনিউ এবং বিভিন্ন ধরনের যে পাওয়ার্স বিটুইন দ্য ইউনিয়ন এবং স্টেট গভর্নমেন্ট, অর্থাৎ পাওয়ারের যে ডিস্ট্রিবিউশন সেটা ইউনিয়ন এবং স্টেট গভর্নমেন্টের, সেটা বলা হয়েছে আমাদের 7 নম্বর তফসিলিতে। 9 নম্বরে আমাদের কী আছে? 9 নম্বরে আছে আমাদের ল্যান্ড রিফর্ম অ্যাক্টস, ঠিক আছে। এবং 10 নম্বরে কী আছে? 10 নম্বরে আছে অ্যান্টি ডিফেকশন ল। নেক্সট কোশ্চেন, কে লোকসভার প্রোটেম স্পিকারকে শপথ গ্রহণ করান? রাষ্ট্রপতি, লোকসভার লিডার, ভারতের মুখ্য বিচারপতি নাকি প্রধানমন্ত্রী? তোমরা কিন্তু এটা সবসময় মনে রাখবে যে আমাদের লোকসভা প্রতিষ্ঠার আগে, মানে লোকসভার প্রথম সিজন শুরু হওয়ার আগে একজন প্রোটেম স্পিকারকে নির্বাচন করা হয়, যিনিই কিন্তু শপথ গ্রহণ করান আমাদের স্পিকারকে শপথ বাক্য পাঠ করায় কিন্তু আমাদের প্রোটেম স্পিকার, এবং প্রোটেম স্পিকারকে শপথ বাক্য গ্রহণ করায় কিন্তু আমাদের ভারতের রাষ্ট্রপতি। অপশন 1 ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। যখন আমাদের লোকসভা স্পিকার থাকে না, স্পিকারের উপর অ্যাবসেন্ট থাকে, তখন একটা প্রোটেম স্পিকার অ্যাপয়েন্ট করে এবং তাকে শপথ গ্রহণ করায় রাষ্ট্রপতি, এবং পরবর্তীকালে সেই প্রোটেম স্পিকারেই কিন্তু আমাদের স্পিকারকে শপথ বাক্য পাঠ করায়, এবং সেখানেই কিন্তু প্রোটেম স্পিকারের কাজটা শেষ হয়ে যায়। আমাদের নেক্সট কোশ্চেন, অর্থাৎ আজকে আমাদের মক টেস্টের শেষ কোশ্চেন হলো, ভারতের পঞ্চায়েত রাজ দিবস কবে পালন করা হয়? তো এক্ষেত্রে তোমরা এই যে কোশ্চেনটা, এটার কারেক্ট অ্যান্সার তোমরা প্রত্যেকেই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে লেখার চেষ্টা করবে। এটা তোমাদের জন্য হোমওয়ার্ক রইল। তোমরা অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আজকের ভিডিওতে আমরা মোস্ট ইম্পর্ট্যান্ট 30টা এমসিকিউ সম্পর্কে আলোচনা করলাম। তোমাদের যদি কোনো এমসিকিউতে কোনো রকম ডাউট থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমরা তোমাদের প্রবলেমগুলোর সলিউশন দেওয়ার চেষ্টা করব, এবং তোমরা প্রত্যেকদিন কিন্তু সন্ধ্যে 7টার থেকে আমাদের এই এনটিপিসি এবং জিকে মক টেস্ট সিরিজটা দেখতে থাকো।
দেখা হবে কালকে। স্টিল দেন স্টে টিউন। থ্যাংক ইউ।